দেখাইয়েন না, কিন্তু মতিয়া চৌধুরীকে অসম্মান করার, মতিয়া চৌধুরীর পায়ের কাছে যাওয়ার ইউনূসের যোগ্যতা নাই। ইউনূসের কোনো যোগ্যতাই নাই পায়ের কাছে যাওয়ার মতিয়া চৌধুরীর। এই লোকটার এই কারণেই আমি ব্যক্তিগতভাবে জীবনে ক্ষমা করতে পারবো না। এটা এখন আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এটা শোনার পরে। তা আমি প্রসঙ্গে আসি যেটা আপনি বলছিলেন, হ্যাঁ খালেদা জিয়ার ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ, হ্যান ত্যান মানে মাতলামি করতেছে উনি, এটা দেখানোর জন্য দেখাচ্ছে। ওই যে 203-এ যেইভাবে হয়, দেখছস আমি এরে করছি হেরে করছি এই করছি তোরে করি নাই, এই ধরনের একটা কি বলবো এইগুলারে চাইল্ডিশ একটা ঘৃণিত একটা কাজ। তারেক জিয়া উনি ভারপ্রাপ্ত সম্পাদক একটা দলের, উনি কোনো মন্ত্রীও না, কোনো এমপিও না, মন্ত্রী এমপি ছিলেনও না, একটা দলের ভারপ্রাপ্ত। উনি রাষ্ট্র থেকে এই প্রটোকল, এই সিকিউরিটি, এইটা রাষ্ট্রের অপচয়। উনি হি ডাজন্ট ডিজার্ভ, উনি এটা পেতে পারেন না এই সিকিউরিটি, এই উনি তাহলে কি মানে কিভাবে উনাকে কোন ইয়ের থেকে দেয়া হচ্ছে? এটা প্রথমত হয় না এই 3 বাহিনীর থেকে। এখন আপনি যদি বলেন যে র্যাব পুলিশ, তো আমাদের এমন অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ রিক্সাওয়ালাও প্রান্তিক মানুষেরাও পুলিশ আর ভয় পায় না, মানে না র্যাব। আর্মিতে একটু ছিল, যদিও আর্মি একটু মান মর্যাদা ছিল, যদিও তারা ডলার কামানোর উদ্দেশ্যে শুধু জাতিসংঘ পিস কিপিং ফোর্স আর কিছু বোঝে না, আর কোনো কিছুতে তারা নাই। কিন্তু তারপরেও পাবলিকের একটা ভয়ভীতি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও দেখেছি, শাহাবুদ্দিন সাহেবের সময়ও, দেশ যখন চরম একটা মধ্য দিয়ে যাচ্ছে, তখন আর্মি 1 সপ্তাহের জন্য আর্মি না মানে হয়েছে, সারা দেশ ঠিক, সবাই ঠিক, আবার 1 সপ্তাহ পরে তুলে নেওয়া হয়েছে। আর্মির প্রতি একটা ভীতিও ছিল, সম্মান ছিল, আর্মির একটা মর্যাদা ছিল। এখন আর্মিকে আমি বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে চৌকিদারের পর্যায়ে, প্রহরী, নাইট গার্ডের পর্যায়ে এই ডক্টর ইউনূস নামিয়ে নিয়ে গেছে। এই কর্মকাণ্ডগুলো করে আর্মিরেও এখন দেখবেন আপনি, সাধারণ মানুষ কিন্তু ওই পুলিশের যে এখন ড্রেস করছে, বাসা বাড়িতে গার্ড প্রহরীরা যারা থাকে এই ড্রেসগুলা পরে এগুলা করতেছে উনি। এটা ওনার সাফল্য। 2 দিনের আগের সাফল্য, ঢাকা করাচি ডাইরেক্ট ফ্লাইট করে শুরু করেছে। করাচিতে ঢাকা থেকে কে যায় কে আসে? এইটা কি বাণিজ্যিক কারণে উনি করছে? এটা এইটা ওনার সাফল্য, মহা মানে সাফল্য। উনি সফল করে ফেলেছে, ঢাকা করাচি ফ্লাইট শুরু করেছে। তারেক জিয়ার প্রসঙ্গ এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারেক জিয়াকে আমি বলছি না যে কিন্তু না, তারেক জিয়ার সিম্পল একটা গানম্যান দেয়া যায়, এইটুকু করাচি ফ্লাইটের গুরুত্ব আছে। আমি শেয়ার করি আপনার সাথে, বলেন। যেটা খালেদা জিয়ার পরিবার কখনোই এটা মিডিয়াতে বলে নাই, বা বিএনপিও কখনো বলে নাই। জিয়াউর রহমানের মা বাবার কবর কিন্তু করাচিতে। হ্যাঁ, ওখানে মারা গেছে। জিয়াউর রহমানের তো পড়াশোনা সামরিক বাহিনীতে, চাকরি, এটা সব করাচিতে, কিন্তু ওইখানে ছিল, ওনারা সেখানে মারা গেছেন। কিন্তু রাজনৈতিক কারণে কোনদিন বিএনপি বা বিএনপি জিয়ার কবরে যাচ্ছে, খালেদা জিয়ার কবরে এখন প্রতিদিন যাচ্ছে, জিয়ার মা বাবার কবরে কেউ কোনোদিন জিয়ারত করতে গিয়েছে আমরা শুনি নাই। কিন্তু আমি জানতাম না, আপনার কাছ থেকে জানলাম যে জিয়াউর রহমান সাহেবের মা বাবার কবর করাচিতে, এটা জানতাম না। এই প্রসঙ্গই আছে না। এটা জানতাম না। জামাত যখন পড়ে গেছে, বিএনপির হাত ধরে উঠার চেষ্টা করতেছে। জামাত তো তাফালিং করছে। জামাত তো এখন ক্ষমতায় আছে অদৃশ্যভাবে। আর ইউনূস মানেই জামাত, ইউনূস তো জঙ্গি। এই জামাতকে ভর করেই এখন ক্ষমতায়। জামাতের এই জন্য ধরেন জামাত বসন্ত চলতেছে। কিন্তু তারা জানে এই ডাক্তার শফিকের বাড়ি তো কুলাউড়া, উনি ঢাকার থেকে নির্বাচন করছে, উনি কুলাউড়ার থেকে করে না কেন? কুলাউড়া কি কোনোদিন করেছে? 1000 ভোটও তো পাবে না। জামানত বাজেয়াপ্ত হয়েছিল। থ্যাংক ইউ। মানে এই হচ্ছে জামাতের বাস্তবতা, বাস্তব।
যে জামাত কোন জায়গায় বিএনপির সাথে আগে কোয়ালিশন করে মুজাহিদ, তারপরে নিজামী শিল্পমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ ছিল, এইটা কোয়ালিশনের কারণে ছেড়ে দিয়েছিল বিএনপি বড় দল। জামাত এখনো আমার বিশ্বাস কোন জায়গায় মানে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় জামাত একটা সিটও পাবে না। এখন শুধু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ সব পক্ষ দেখেছে, ইলেকশন কমিশন তার সারা দেশে যে প্রিজাইডিং অফিসার নানা জায়গায় তাদের লোক তৈরি করে ফেলেছে তারা। হ্যাঁ, তৈরি করে ফেলেছে, ঢুকিয়েছে। আর ইউনূসের সর্বশক্তি দিয়ে ইউনূসের ছিল, এখন আর পারছে না যে জামাতকে নির্বাচিত করা, জামাতকে ক্ষমতায় বসানো। এইটাই জামাতকে নিয়ে, আর জামাতকে নিয়েই তো এই এখন ইউনূসের পাওয়ারটা, শক্তিটাই হচ্ছে ইউনূস। আমরা দেখছি প্রধান উপদেষ্টা, জামাত হচ্ছে পাওয়ারে, ক্ষমতায়। এই জন্যই তারা করছে। কিন্তু জামাত জানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তারা একটা সিটও পাবে না। এখন বিএনপির সাথে প্রথমে ডাক্তার শফিক কিন্তু বলছে তারেক জিয়ার প্রতিও আমরা নজর রাখবো, নজরদারিতে রাখবে। হ্যান ত্যান কইয়া টইয়া দেখছে, এগুলার হচ্ছে না, যাচ্ছে না। এখন গিয়ে ওই যে আতাত করা যে বাবা আমাদেরকে সাথে রাখো, তারা তো পাবে না জানি যে বিএনপির ছায়াতলে ঢুকে এখন কিছু ওই যে কয়েকটা সিট নেয়া, কিছু ভাগাভাগি করা। আর এনসিপি আর জামাত, যেটা আমি বলবো যে এইগুলা তো নাটক। এনসিপি মানেই জামাত, জামাত মানেই এনসিপি, শিবির। মানে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা তাদের নানা দাদা বাবা মায়ের ঘরে ফেরত দিচ্ছে তারা। হ্যাঁ, তারা তাদের ছেলে হয়তো ধরেন যে পালাই, অনেক ছোটবেলায় অনেক সময় পালাই যায় না, পালাই গেছিল, অথবা অন্য একটা কাজে লিপ্ত ছিল, এখন লোক দেখিয়ে আবার বলতেছে আমরা আসলাম। তো আসার কি আর যাওয়ার কি? তারা তো ওই গুপ্ত শিবির, সবাই গুপ্ত শিবির। হ্যাঁ, গুপ্ত শিবির। তারা তো ওই বাপের কাছে আসছিল, ভিন্ন নামে ছিল, এখন আবার লোক দেখাচ্ছে আমরা আবার যুক্ত হলাম, আমরা আবার করলাম, কোয়ালিশন করলাম শিবিরের জামাতের সাথে। তারা তো জামাত, তারা তো শিবির। এটা আবার বলার কি আর যুক্ত হওয়ার কি? আমরা শেষ করবো স্বাধীন খসরু। অনেক চমৎকার সময় আমরা কাটালাম, আপনি কিছু যোগ করতে চান? না, আমি যোগ করতে একটা জিনিস, আমি যেটা আপনার সাথে কথা হয়েছিল, যেটা ওই যে আমাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে আসলেন, পুরো বিষয়টা বাড়ি ভাই আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় একটা বলিউড সিনেমার দৃশ্য দেখছি। সঞ্জয় দত্তের যে কি আরমান ভাই না আসলাম ভাই, এই ধরনের কিছু সাউথ ইন্ডিয়ান কিছু ছবি আছে, ভারতীয় মন্ত্রীরা যেইভাবে আসে করে, ঠিকই ওইভাবে সার্কের অন্যান্য যারা মালদ্বীপ, পাকিস্তানের স্পিকার এই আসছেন, ওনারা কিন্তু বাণিজ্যিক অন্য এয়ারলাইন্সে আসছেন। ভারতের এত বড় একটা দেশ, তো ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা হোম মিনিস্টার, এই ধরনের কয়েকজনের জন্য বিশেষ বিমানই থাকে, বিমান বাহিনীর। উনি ওইটা নিয়ে আসলেন 4 ঘন্টার জন্য। এইটা প্রথমে আমি বিশ্বাস করি নাই যে খালেদা জিয়ার সময়, দাফনের সময় উনি আসবেন শোক জানানোর জন্য। আমার ধারণা ছিল ভারত থেকে আসবে, ধরেন সচিব লেভেলের কেউ একজন আসবে, পররাষ্ট্রমন্ত্রী আসবেন, জয়শঙ্কর। এইটা আমার ধারণার বাইরে ছিল। চাণক্য কূটনীতি, এক ঝুড়িতে সব ডিম তারা রাখে না। না না না, উনি আসলেন, আমি অবাকই হলাম। আসার কারণটাই কারণ তারেক জিয়া যে এইখান থেকে এত তারিখ করতে করতে যাওয়া ভারতের সাথে, আমি সরাসরি আমি আমার ফেসবুক ভেরিফাইড পেজেই আমি লিখেওছি যে নাকে নখটা দিয়ে যেটা বলা হয়, মুচলেকা দিয়ে চুক্তিবদ্ধ হয়ে ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে, ভারত যখন আশ্বস্ত করেছে, ভারতের গ্রিন সিগন্যাল পারমিশন নিয়ে চুক্তিবদ্ধ হয়ে তারেক জিয়া রহমান উনি বাংলাদেশে গিয়েছেন। ওই একইভাবে আমি জয়শঙ্কর, উনি আসার কথা না, আসলো একদম ফিল্মি স্টাইলে, বলিউড ফিল্মি স্টাইলে আসলো, দেখলো, সুখবার্তা দিল। ইউনূস অনেক ধানাই বানাই করেছে যে দেখা করার জন্য, বসার জন্য। আর এটা হইলে ইউনূসের এই ভাব ইয়েটা একটু উপরে উঠতো, মনে মনে নিজের একটু দিয়ে, হ্যাঁ আমার সাথে তো আসবে না, বসবে না আমার সাথে, অবশ্যই আমি প্রধান উপদেষ্টা। কোনো পাত্তাই দেয় নাই গোড়ার দিন, কোনো কিছু না। তারেক রহমানের সাথে
এখন এই জিনিসটা তারেক রহমানের কাছে সুখবার্তা পৌঁছে দেওয়া যাওয়া, এই ছবিটাও আমি দেখেছি। তারেক রহমানের মেয়ে জেমাইমা ইংল্যান্ড থেকে বড় হয়েছে, ব্যারিস্টারি বারেট ল করে গেছে, ব্যারিস্টার। সাথে কে আমির খসরু মাহমুদ, ওই ছবিতে দেখলাম প্রাক্তন বিএনপির বাণিজ্য মন্ত্রী, ফরেন মিনিস্টার ছিলেন কিনা আমি জানি না, বাণিজ্য মন্ত্রী আমি যতটুকু জানি ছিলেন, হ্যাঁ বাণিজ্য, উনি জেমাইমা আর তারেক রহমান আর জয়শঙ্কর, যিনি শিলংয়ে ছিলেন অনেকদিন, আচ্ছা ভারতীয় লবির লোক বলা হয় এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যার কথা, উনি কিভাবে ওখানে গেলেন এইটা উনি এখনো বলতে পারেন না। উনি গুম হয়েছিলেন বাংলাদেশে, পরে পাওয়া গেল শিলংয়ে, বুঝছি। আর উনি এখনো এই গল্পটা শেষ করতে পারেন না যে কিভাবে উনি গেলেন। ওই সময় বলছিলেন উনাকে আমার মনে হয় ভারসাম্যহীন একজন মানুষ। এনিওয়ে, ওনার সম্পদে 78 কোটি টাকা দেখানো হয়েছে। ও মাই গড, তাও তো কম আমি মনে করি, এটা তো কোনো বিষয় না। 78 তো কোটি, ওই বাচ্চা পোলা পাইন, ওই যে টুকাই যারা এনসিপির, এরাই তো আরো বেশি ইয়ে করে ফেলতেছে একটা টেলিফোনে, আরো বেশি হওয়ার কথা। এটা উনি ভুল ছাপিয়েছেন, মানে জমা দিয়েছেন ভুল। তো এই যে জয়শঙ্করের যাওয়াটা আমার কাছে যিনি বিষয়টা যেটা মনে হচ্ছে, বাড়ি ভাই আমি যদি বলি যে ক্রিকেট খেলায় আপনি নিশ্চয়ই দেখেছেন একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে, অথবা কোনো আম্পায়ার রিভিউ যদি থাকে, প্লেয়ার রিভিউ থাকে, যখন ডিআরএস এ যায় তখন সবাই তো ওয়েট করে, অথবা ব্যাটসম্যান আউট হয়েছে, যে আউট হয়েছে সে যাবে, আরেকজন ইন করবে। যখনই ব্রেক পড়ে তখন দেখবেন প্রত্যেক টিমের ডাগ আউট থেকে একটা ঘাড়ের মধ্যে একটা ইয়ে থাকে, একটা টাওয়াল থাকে, আর একটা পানির বোতল নিয়ে যায়, এজিভ সে পানি খাওয়ানোর জন্য। এটা পানি খাওয়ানোর জন্য না, ইটস এ ট্রিক্সও বলা যাবে না। এইখানে একজনকে পাঠানো হয়, কোচই পাঠায় কোন একটা বার্তা দিয়ে, যে ম্যাচের এই সিচুয়েশনে তুমি এইভাবে ইয়ে করবা, এই বোলারে তুমি ডিফেন্ড করবা, এই বোলারে তুমি পিটাবা, মানে একটা বার্তা দেয়া হয় ডাগ আউট থেকে। কারণ কোচ তো আইসা খেলার মাঝখানে বলতে পারবে না, ওই ব্রেকে এই কাজটা করে প্রত্যেক টিমের, প্রত্যেক দলের আপনি দেখবেন। তো আমি এই প্রসঙ্গ কেন আনছি, আমার কাছেও এইটা মনে হয়েছে, যেহেতু তারেক রহমান ইন্ডিয়ার কাছে চুক্তিবদ্ধ, একদম সব ইয়ে করে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উনি গেছেন, কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, আপনি তারেক রহমানের কথাই বুঝতে পারবেন যে ইন্ডিয়া বিরোধী কোনো কথা উনি আর বলবে না। আছে অনেক কিছু, এগুলাতে গেলাম না। তো যেইভাবে এই নিশ্চয়তা নিয়ে গ্রিন সিগন্যাল পেয়ে ভারতের উনি দেশে গেছেন, এই জয়শঙ্কর এসে ওই খেলার মাঝখানে যে একজন যায় বার্তা নিয়ে, জয়শঙ্কর শোক জানানোর থেকে আমার কাছে বড় ইয়ে হয়েছে, হ্যাঁ সব আমরা ঠিকঠাক করে গ্রিন সিগন্যাল দিয়েছি, বাচ্চা তুমি এসছো, আরেকটা বার্তা আছে, আবার একটা শো অফ করা আছে বিশ্বকে দেখানো, হ্যাঁ আমি গেছি, আমি থাকি নাই, গিয়ে যে ফাইনাল মাঝখানের কথাটা দেখানো হচ্ছে, শোক বার্তাটা পৌঁছানো। বড় কাজটা হচ্ছে ওই বার্তাটা কানে পৌঁছে দেয়া, যে এই করবা, এই করবা না। এইটা আমার কাছে মনে হচ্ছে আসল কারণ। ডাস্টবিন শফিক বললেই প্রফেসর ইউনূসের প্রেস সচিবের কথা মনে পড়ে যায়, সবাই বুঝতে পারে এইটাই ওনার নাম হয়ে গেছে, শফিকুল আলম। যদিও আমি জানি ওনার ইয়ে, আমি উনাকে, আমি সাংবাদিক ধরেন হুমায়ুন আহমেদের কারণেই আমি বাংলাদেশের প্রথিতযশা যারা ছিলেন, গোলাম সরওয়ার, প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, ম্যাক্সিমাম সম্পাদক যারা, সিনিয়র সাংবাদিক যারা, জুনিয়র সাংবাদিক যারা মিডিয়ায় থাকার কারণে পরিচয় আছে, এই লোকটার নাম আমি জীবনেও শুনিনি। আমার নিজের কিছু ফ্রেন্ডও ছিলেন, আপনি চিনবেন, পীর হাবিবুর রহমান। ভাই বহুদিন সাংবাদিকতায় ছিলাম, আমি নিজেই শুনি নাই, কিন্তু আমি অবাক, শুনেছি, তাদের সাথে কাজ শিখেছি, এই নামটা আমি শুনি নাই, কিন্তু আমার দুর্ভাগ্য। আমি নিজে অবাক, আপনিও শুনেননি, আপনি সাংবাদিকতা আজকের থেকে না, তাহলে তো আমি যে শুনি না এটা এমন বড় কোনো ইয়ে না। এনিওয়ে, পরে আমি যখন থেকে ডাস্টবিন শফিক, ওই যে 21শে বইমেলার থেকে শুরু হলো, যে কর্মকাণ্ড থেকে, এটা আমরা সবাই জানি, ওইদিকে আমি যেতে চাই না, রিপিট করতে চাই না। আমি কিন্তু গুগলে সার্চ করেছি,
আমি নাম নিচ্ছি না, আমাদের সিনিয়র কিছু ফ্রেন্ড সাংবাদিক, ওনাদেরকেও আমি জিজ্ঞেস করেছি যে এই লোকটা কে, কিসে সাংবাদিকতা করতো, কোন কোন পত্রিকা, কিসেতে, কোন মাধ্যমে। পরে আমি একজনের কাছ থেকে শুনলাম, গুগলে গিয়ে পেলাম যে এএফপি, ফ্রান্সের যে অনলাইন যে নিউজ পোর্টালটা আছে, ওইটাতে উনি, আমি রিপোর্টার বলবো না, প্রদায়ক, যে ছোটখাটো যে ইয়ে করে ওই ধরনের একটা ইয়ে, কোনো এটা বিশেষ কোনো ইয়েও না, সাংবাদিক হিসাবেও না ওই এএফপির। এইটুকু আমি বের করতে পেরেছি। এই মানুষটার কথা, কথা বলার ধরন, বিষয়, আমি এখন পর্যন্ত বাংলাদেশের যে ছোট যারা জুনিয়রও যারা সাংবাদিকতা করছে, করতে চায়, সাংবাদিকতা নিয়ে পড়ছে, আমি মিলাতে পারি না যে এই লোকটা কিভাবে সাংবাদিকতা করলো, সাংবাদিক হলো, প্রফেসর ইউনূসের প্রেস সচিব হয়ে গেল। কথা বলার ধরন, কথা বলা সাবজেক্ট, এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এই লোকটা চরম ব্যর্থ, চরম। ব্যাপারটি জানেন খসরু, আমি তো স্বাধীন খসরু, এই পোস্টটা এমন যার প্রেস সচিব তার চয়েস, কিন্তু তিনি এই লোকটাকে চয়েস করবেন বা এই লোকটাকে সহ্য করবেন, এইটাই এইটাই এত বললেন না, তিনি এই লোকটাকে পছন্দ করেন বলে সেইখানে আছে, সে বলেই আছে। এটা নিয়ে দুই একবার আমি লিখিয়েছিলাম যে প্রফেসর ইউনূসের যে এনজিও, দখলদার ইউনূসের যে এনজিও সরকার, সব এনজিও কর্মী, এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, এরা চাপাবাজ। কয়েকজন হচ্ছে ওই যে টক শো, প্রফেশনাল টক শো ইয়ে, আর বাকি সব হচ্ছে এনজিও কর্মী। এর মধ্যে ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে চিনি। আর প্রেস সচিব, যে বাংলাদেশে গিয়ে এত আখাল পড়লো এই প্রেস সচিব আর ফারুকী নিয়ে, আমার প্রশ্নটা আগেও ছিল, এখনো, যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী হচ্ছে ইয়ের চয়েস, ডক্টর ইউনূসের, আর এই ডাস্টবিন শফিক হচ্ছে প্রেস সচিব। মানে এই হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ ডক্টর ইউনূসের, এই হচ্ছে যেটা আপনি বললেন চয়েস। তো এই একজন মানুষের যদি এই চয়েস থাকে, এই অপশন থাকে, এই ধরনের মানুষদেরকে নিয়ে একটা দেশের, একটা রাষ্ট্রপ্রধানের মানে পছন্দ হয়, তাহলে এই মানুষটার রুচিবোধ, রুচিটা কোন লেভেলের, কোন জায়গার, এইটা আর বলার কোনো ইয়ে পড়ে না। তিনি আজকে আওয়ামী লীগের মতো একটা দল, মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দেয়া দল, এই দলের সারা দেশে এত নেতা কর্মীর সমর্থক, এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। এটার কোনো ভবিষ্যৎ নেই এদেশে। এটা তো কি বলবো, এটা হাস্যকর শুধু না, এটা নির্বোধ বলবো, নির্বোধ, অশিক্ষিত, যদিও ক্লাস পাস করে থাকে উনি, বলবো কুশিক্ষিত। আওয়ামী লীগের মতো একটা দল যার নেতৃত্বে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই যে বলতে পারে। এই লোকটা তো আমি বলবো না সে লেখাপড়া করেছে, তার কোনো শিক্ষাগত যোগ্যতা আছে। আমি বলবো যে ডাস্টবিন শুধু যে আখ্যা দেয়া হয় না, টাইটেল না, পদবি না, ডাস্টবিনে আমরা তো ময়লা রাখি, ময়লার থেকে ময়লা আবার রাখাও বেশি দিন রাখা যায় না, ময়লা আবার ফেলে দিতে হয়, না হলে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ নষ্ট করে। এই ডাস্টবিন শফিক শুধু ডাস্টবিন না, এত ভয়াবহ ময়লা ছড়াচ্ছে, রোগ জীবাণু ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন তো আমি এখন ফিল করছি, ভাবছি যে এই নামটা শোনার পরে এই লোকটার কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমার নাকে দুর্গন্ধ লাগতেছে, পচা দুর্গন্ধ, যে এই ধরনের কথা বলতে পারে। আর আমার বলার কিছু নাই। হ্যাঁ, স্বাধীন কিছু বাংলাদেশের খুব আলোচিত একটা বিষয় এখন হচ্ছে গানম্যান খুব আলোচিত বিষয়। আমাদের অনেক খুব পপুলার ফেস আমাদের ছাত্র আন্দোলনে ছিলেন, তারা সবাই এখন গানম্যান চান। মানে ছাত্রদের এত প্রভাবক ছিলেন, এখন তারা ছাত্রদের এত প্রিয় না, সবার প্রিয় না হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা সবাই গানম্যান চান। বিশেষ করে হাদির ঘটনার পরে অনেকে গানম্যান পেয়েছেন, গানম্যান নিয়ে ঘুরছেন।
তাতে তো হুমায়ুন আহমেদের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। হুমায়ুন আহমেদকে একবার কিন্তু গানম্যান দেওয়া হয়েছিল। জি, গানম্যান আসলে কি জিনিস, গানম্যানের স্টোরিটা কি, আপনি খুব কাছে থেকে দেখেছেন, এই স্টোরিটা একটু জানতে চাই আপনার কাছে। আমি প্রথমে হুমায়ুন আহমেদের কথা তো বললেন, ওনাকে এটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় 5 জনকে গানম্যান দেয়া হয়। হুমায়ুন আহমেদ নিজেও গানম্যান কি বুঝতেন না, আমিও বুঝতাম না। আমার ধারণা ছিল, তখন তো আমি বাংলাদেশে ইউকে থেকে গিয়েছি, আমার ধারণা ছিল গানম্যান মানে মনে হয় হিটম্যান, ওই যে হায়ার করা হয় এই ধরনের মনে হয় কোনো কিছু। পরে জানলাম যেহেতু হুমায়ুন আহমেদকে তখন গানম্যান দেয়া হয়েছে, আমি থাকতাম দক্ষিণ হাওয়া হুমায়ুন ভাইয়ের সাথে। গানম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এইটা 9/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওই সময় 5 জনকে দেয়া হয়েছিল। এর মধ্যে একজন হুমায়ুন আহমেদ, ডক্টর কামাল হোসেন সহ 5 জনকে দেওয়া হয়েছিল। হুমায়ুন ভাই প্রথমের থেকে উনি ভীত ছিলেন, বুঝতে পারছিলেন না যে আমি তো গানম্যানের জন্য অ্যাপ্লাই করিনি, গানম্যান আমি কারো কাছে চাইনি, তো আমাকে কেন গানম্যান দেয়া হচ্ছে, তারপরে গানম্যানের কাজটা কি এইটা উনি জানেন না। একটা লোক আইসা ড্রয়িং রুমে বসে থাকে, রাতে চলে যায় ঘুমানোর সময়, আমরা আবার হাসাহাসি করতাম সে রাতেই তো থাকবে, দিনে থাকবে কেন সারাদিন। তারপরে আমরা নুহাসপল্লী শুটিং এ যাচ্ছি, সে আমাদের সাথে আছে, হুমায়ুন আহমেদ যেইখানে যাচ্ছেন সেইখানে আছে। তো প্রথম দিকে এই গানম্যান দেওয়ার পরে হুমায়ুন ভাই আমাকে আর অন্য প্রকাশের মাজারুল ইসলাম পাশাপাশি থাকেন ফ্ল্যাটে, তারা নেইবার, দায়িত্ব দেওয়া হলো মাজার স্বাধীন তুমি কথা বলো এই গানম্যানের সাথে, যে কারণ কি, গানম্যানের কাজ কি, করে কি কি মানে এই সেইগুলা জানার জন্য। উনি কথা বলতে চাচ্ছেন না, পুরো বিষয়টাই উনি মেনে নিতে পারছেন না, নাও করছেন যে না আমার গানম্যান লাগবে না। গানম্যান তখন বারবার বলছে স্যার আপনি বললে তো হবে না, আমাকে তো এসপি থেকে পাঠানো হয়েছে, এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাকে ইয়ে করে তুলে নিয়ে নেয় তাহলে আমি যাব, না হলে আমি যাব না। তো তার কাছ থেকে আমরা কথা বলে বলে অনেক কিছু বের করলাম, যে কি হয় কি করে না করে। এমনকি সে এক পর্যায়ে এরকম বললো যে স্যারের আমি সাথে সাথে সব সময় থাকবো, স্যার যেইখানে যান শুটিং করতে যান আর এই যান সেই যান, শুধু দেশের বাইরে গেলে না। আর 20 গজের মধ্যে কেউ যদি কাউকে যদি তার গানম্যানের সন্দেহ হয় সে কিন্তু শুট করতে পারবে, গুলি করতে পারবে। এইটা শুনে হুমায়ুন ভাই আরো ভীত হয়ে গেলেন, বলে কি 20 গজের মধ্যে এখন আমার কোনো মানুষকে, মানুষের তো অভিব্যক্তি বদলাতে পারে, কোনো কারণে কিছু হইতে পারে, এখন সে তো ভুলও করতে পারে, আমার কোনো মানুষকে মেরে ফেলবে, আরেকটা মানুষ আমার পিছনে একটা পিস্তল নিয়ে ঘুরতে থাকবে, আমার ভয় লাগে, ছায়ার মতো পিছনে আছে, আমার কোন সময় মেরে ফেলবে। তো উনি হাস্যরসের মধ্যে দিয়ে এইটা মানে অনেক মজা করতেন, আবার যত আপ্রাণ চেষ্টা করেছেন যে গানম্যানকে সরিয়ে দেওয়ার জন্য, ইয়ে করার জন্য, যে ভাই আসতে হবে না, আইসেন না, কয় না না স্যার আপনি বললে তো হবে না, এই সেই। এর মধ্যে যে জিনিসটা বের করলাম, যে প্রথমে যেটা আমি বললাম যে গানম্যান আমার একটা ধারণা ছিল মনে হয় ওই শুটার, প্রফেশনাল শুটার, এই সেই এই ধরনের, এই নাম ছিল শফিকুল। বের করলাম যে ভাই আপনি পুলিশের শফিকুল নামটা আনছেন কিন্তু এখানে, শফিকুল ওই শফিকুলের মতো, হ্যাঁ হ্যাঁ দেখেন কই, আমি কিন্তু এটা চিন্তা করে বলি নাই, আপনি ধরে ফেলছেন। এখন আমার মনে হচ্ছে আসলেই তো ওই নামের সাথে মিল আছে, কোইন্সিডেন্স, হোয়াট এ কোইন্সিডেন্স। তাই বললাম ভাই শফিকুল আপনি তো আপনি কিসের থেকে, যে এসবি থেকে, স্পেশাল ব্রাঞ্চ। তাই বললাম আপনি গানম্যান কাদেরকে করা হয়, প্রায় তো বসতাম ইয়ে করতাম, এগুলো বের করতাম। বললো স্যার গানম্যান তো পুলিশের থেকে করা হয়, তো পুলিশের কোন র্যাঙ্কের থেকে? কথা বলতে বলতে এটা বের করলাম, পুলিশের কোন অফিসার লেভেল থেকে না, অফিসার র্যাঙ্কের থেকে না, জাস্ট কনস্টেবল। পুলিশের কনস্টেবল থেকে নেওয়া হয়, মোটামুটি শুধু ওই ইয়েটা চালাইতে পারে, ট্রিগারটা টানতে পারে পিস্তলের, স্পেশাল কোনো ইয়ে না। এদেরকে এসবিতে নিয়ে গানম্যান বানিয়ে তারা যখন মানে গানম্যান হিসাবে আসে সিভিল ড্রেসে, কিন্তু ইয়ে না, ওই ইউনিফর্ম পরা না। তো আমার ওইখানে আরো একটা ধাক্কা খেলাম, আমার ধারণা ছিল এটলিস্ট ওসি অথবা দারোগার নিচে হওয়ার কথা না,
এই লেভেল থেকে এর উপরের থেকে মনে হয় ইয়ে করা হয়, তাও এসবি স্পেশাল ব্রাঞ্চ, মানে দুর্দান্ত প্রশিক্ষিত এক্সট্রা ট্রেনিং প্রাপ্ত এই ধরনের মানুষকে মনে হয় ইয়ে করা হয়। পুরো জিনিসটা বুঝতে পারলাম যে একদম কনস্টেবল, কোন অফিসার ইয়ে র্যাঙ্কের না, কোন স্পেশাল মানে বিশেষ প্রশিক্ষিত কোন বাহিনীও না, কোনো কিছু না। যেমন রেপকে করা হয়েছিল 3 বাহিনীর থেকে দুর্দান্ত প্রশিক্ষিত স্মার্ট ইয়েদেরকে নিয়ে রেপ করা হয়েছিল। এসবি গানম্যান এইটা কিছু না। এই গানম্যানের আমি কয়েকটা ইয়ে বলি। একদিন আমি ড্রয়িং রুম থেকে, হুমায়ুন ভাই তো ওনার বেডরুম, আমি ছোট বেডরুমে খালাম্মা যেখানে থাকতেন, মাঝখানে ড্রয়িং রুম লাইব্রেরি ওনার দক্ষিণ হাওয়া ইয়েতে, আমি বের হব, তো আমারে বের হয়ে যাচ্ছি। হুমায়ুন আহমেদের দরজা কিন্তু সবসময় খোলা থাকতো, মেইন দরজা সবসময় খোলা, লাগানো না। আবার উনি ওই হিমুর মতো মিশনারির মতো বেডরুমেরও ঘুমাতেন যখন, দরজা কিন্তু লক করা থাকতো না ভিতরের থেকে, আর মেইন দরজা এমনি খোলা। তো আমি বের হয়ে যাচ্ছি, হঠাৎ স্বাধীন ফিরলাম যে কোথায় যাচ্ছ? আমি একটু ওই নিচের থেকে আসতেছি, রাইফেল স্কোয়ার, এই ধরনের রাইফেল স্কোয়ার কাছে কি যেন একটা ইয়েতে যাচ্ছিলাম, তাই নাকি? তো আমারে বললেন আচ্ছা তুমি ইয়ে করো, ওই কিচেনে একটু যাও তো। আমি ভয় পেয়ে গেছি, কিচেনে আমাদের কোনো অন্য কাজের লোক নাই, অফিসের আসিফ মেশনে অফিসের পিয়নটা, সে অফিসার ইয়ে করি না, যাই না, আমি যেতাম উনি যেত না, সে দিনে চলে আসে, রাতে আবার সে চলে যায়। তো সে আছে, সে টুকটাক রান্না বান্না করে, আমরা বাইরে ম্যাক্সিমাম মতো মাজারের বাড়ি থেকে খাবার আছে, আমরা দুজনে রান্না করি, ওই ছেলে রান্না করে দেয়, ইয়ে করে আমরা খাই, ইয়ে করি। আমারে বললেন তুমি একটু কিচেনে যাও। আমি মনে করছি কিচেনে যাওয়া মানে মঞ্জুর, ওই পিয়ন ছেলেটার নাম, মঞ্জুর কোনো কিছু করছে কিনা, কি হলো। হুমায়ুন ভাই কিচেনে, আরে বাবা যাও না। তা আমি গেলাম, গিয়ে দেখি আমাদের গানম্যান, মহান গানম্যান, সে ফ্লোরে পিস্তলটা রাখা, সে ওই যে বটিদা আছে না, বটিদা দিয়ে সে কচুরলতি কাটতেছে। এই দৃশ্যটা আমি দেখলাম। আর ওই মঞ্জুর যে ছেলে আছে, সে মনে হয় সে রান্না করবে ওই দিন, ওইটা সে খুব ভালো রান্না করে, খুব ভালো শেফ, সে নোয়াজপল্লিতেও করতো। তো সে এই সেই অনেক কিছু শাক টাক অনেক কিছু করে। তো আমি এই দৃশ্যটা দেখলাম দাঁড়িয়ে, আমারে দেখে বলল স্যার আসসালামু আলাইকুম। গানম্যান আমারে বলল ওয়ালাইকুম আসসালাম। আর আমি বললাম কি বলবো, আর কিছু বললাম না, আপনি তো কচুরলতি কাটতে খুবই পারদর্শী। জি স্যার আমি পারি স্যার, সব পারি। আমাদেরও ইয়ে ওই যে পুলিশ বাড়ি আছে, যে মাঝে মধ্যে স্যার রান্না করি, এই সেই রান্না করতে হয়, আমি পারি। আমি ফিরলাম, হুমায়ুন ভাই মুচকি মুচকি আসতেছেন, ড্রয়িং রুমে হাঁটছিলেন, আমাকে কিচেনে রান্না করে পাঠিয়ে আমার দেখলে তো? জি দেখছি। দৃশ্যটা আমি দেখছি, শুধু এই শব্দটা বললেন, কোথায় যাওয়া যাও, আর ওইদিকে তাকাই বলেন গাধা। এই গাধা শব্দটা ইউজ করলেন। এইটা আমাদের এক অভিনেতা, আমি 2-3টা ইয়ের মধ্যে বলি, এই গানম্যানের গান নিয়ে তার যে ইয়ে স্পর্শকাতর কিছু ব্যাপার আছে, যে একজন প্রফেশনাল যদি হয়ে থাকে, এইটা কিন্তু অনেক বড় জিনিস। এইটা তো নিরাপদে থাকবে, এটা এমন এক জায়গায় থাকবে, এইটা সবার আগে সে এইটা সংরক্ষিত রাখবে, এই জিনিসটা, অস্ত্রটা। কি একটা ধারাবাহিক না কিছু তাকে পাহারা দিতে, তাকে একজনের সিকিউর করার জন্য পাঠানো হয়েছে। সে তার ফ্রন্টে থাকার কথা বা তার সাথে থাকার কথা, সে কিচেনে কচুরলতি কাটতেছে। নোয়াজপল্লিতে আরেক ঘটনা বলি, অনেক ঘটনার মধ্যে আরেক ঘটনা। সে যে রুমে থাকতো নোয়াজপল্লিতে, এখন তো তাদের থাকতে দিতে হবে, তখন সব আর্টিস্টরা, টেকনিশিয়ানরা কিন্তু বড় যে ঘরটা আছে, সবার জন্য দালান ঘর, সমুদ্র বিলাস, ওইটাতে থাকে, অনেকগুলো রুম আছে, ড্রয়িং রুম আছে, বারান্দা আছে, শুটিং হয়, তারা থাকে ওখানে। আর বাংলোতে 4-5টা রুম, হুমায়ুন আহমেদ বইয়ের নামে প্রত্যেকটা রুম, যেটা আমি লিখেছিলাম আমার রুম নিয়ে, যে আমার আয়না ঘর, আমারটা ছিল আয়না ঘর হুমায়ুন আহমেদের বইয়ের নামে। দেবী ছিল সুনীল দা, কবি বেলার থেকে আসছে, জানি না, হয়তো তারা এখান থেকে নিছে। হুমায়ুন আহমেদের অনেক আগের কিন্তু আয়না ঘর,
আর রুমের নাম ছিল, যে রুম আমি থাকতাম বরাদ্দ, এটা লক করা থাকতো। প্রথম রুমটা হচ্ছে দেবী। এই দেবীতে সুনীলদা, বিবিআইপি যারা এই ধরনের কেউ আসলে থাকতেন, উনি থাকতেন অচিনপুর। আমারটা ছিল আয়নাগর, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, এইভাবে প্রত্যেকটা 6টা-7টা রুম ছিল, একটা কিচেন আর বাকি 6টা রুম আর ড্রয়িং রুম। তো আমারটা ছিল আয়নাগর। আপনি যেটা বলেছেন হয়তো ওরা এখান থেকে আয়নাগর নিয়েছে, আমি লিখেও ছিলাম। তখন আমারে অনেকে আবার বিদ্রুপ করেছে, আপনি এত বড় একটা ইস্যু নিয়ে আপনি ফাইজলামি করলেন। ফাইজলামি করলাম কই? এটাই আমার আয়নাগর, এইখানেই ছিল আমার নিবাস, আমার আবাসন। এনিওয়ে, সে গানম্যান একবার তারে দেয়া হয়েছে যে রুমে, ওই কিচেনের পাশের একটা রুম, এখন তো ওই মেইন সমুদ্র বিলাসে শিল্পীদের সাথে সে থাকবে না, থাকতে পারবে না আইনগত ভাবে, কারণ হুমায়ুন স্যারের পাশে থাকতে হবে, তার 20 গজের মধ্যে থাকতে হবে সব সময়। তো শুটিং চলছে দিন কাদিন, সে খুব আমোদ ফুর্তিতে সে মাঝে মধ্যে ডিরেকশন দেওয়া শুরু করে দেয়। জুনিয়র নতুন আর্টিস্ট গেলে এদেরকে গিয়ে আবার সে ডিরেকশন দেয়, এইভাবে দাঁড়ান, এইভাবে কোন, ওইভাবে কোন। হুমায়ুন ভাই এগুলো খুব খেয়াল করে আর মজা করে। আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করে, গাধাটা কি করে, গাধাটা কি কয়, এইভাবে করে, সামনে কিছু বলে না। সে হঠাৎ একবার দেখি, আমাদের নামই বলি যে আমাদের মডেল শিমুল, আমার ফ্রেন্ড শিমুল ওই ইয়েতে শুটিং এ ছিল, কি একটা নাম মনে পড়ছে না কিছু। সে এই গানম্যানের পিস্তলটা নিয়ে সে দৌড়াইতেছে, ধাওয়া করতেছে গানম্যান রে, আর কইতেছে এই দিলাম কিন্তু, এই একদম গুলি করে, এই আসবে না, কাছে আসবে না, একদম গুলি করে দেবো। ওমান ভাই এগুলো দেখে আমারে বলতেছে, এই স্বাধীন ওইখানে কি হয়, কি করে ওরা? ওরা ওমান ভাই শিমুলের হাতে গানম্যানের পিস্তল, গান সে গানম্যানরে ধাওয়া করতেছে আর টিজ করতেছে, দৌড়াইতেছে, ইয়ে করতেছে। নুয়াশপল্লির মাঠে অনেক বড় তো জায়গা, যেখানে শুয়ে আছেন হুমায়ুন ভাই, ওখানে লিচু বাগান, ওই ইয়ে দিয়ে আম বাগানের পাশ দিয়ে সে দৌড়াইতেছে, আর পিছন পিছন দৌড়াইতেছে গানম্যান। সে এইটা নিয়ে হুমায়ুন ভাই অবাক হয়ে বললেন, আমি এই লোকটারে কি বলবো, কি মহাবিপদে না পড়লাম এই গাধাটারে নিয়ে, এখন তো আমি কিছু করতে পারতেছি না। উনি কিন্তু তখন নূর ভাই আরো কার সাথে, অনেকের সাথে কথা বলছেন যে আমার গানম্যান লাগবে না, আমি এই জিনিসটা চাই না, এই গাধাটারে সরাও, কিন্তু পারতেছেন না, গেল এইটা। আরেকটা ছোট একটা কথা বলি, এই হচ্ছে আরেকটা, অনেকগুলো কাহিনী যে যতদিন যে ছিল। আমরা মির্জাপুর বাজার দিয়ে যাওয়ার সময় মহিষের গাড়ি দিয়ে আপনার গিভেন্সি পার হয়ে মির্জাপুর বাজার ওই দিক দিয়ে, তখন মহিষের গাড়ি, লাল মাটি, এঁটেল মাটি, মহিষের গাড়ি দিয়ে যেতাম, কাদা হয়ে যেত। বর্ষার সময়, শীতের সময় অনেক জায়গা কাদা এই ধরনের গিয়েছিল। আসার সময় আসতাম আমরা নোয়াশপল্লির পুকুর পার দিয়ে, নৌকা দিয়ে আমরা খাল দিয়ে হাওরের মতো জায়গা আছে ভাওয়ালগড়ের ইয়ের মধ্যে, শ্রীপুরে, ওইটা দিয়ে মির্জাপুর বাজারের গাড়ি থাকতো, ওখানে উঠতাম, ওই দিক দিয়ে আসতাম। সে নৌকা রীতিমতো নৌকার ঠিক সামনে গোলই, যেটা বলি গোলই, ওইখানে সে বসা, তার ইয়ে নিয়ে সব। সে এক পর্যায়ে বসা অবস্থায় আমরা গল্প করতেছি, 1.5-2 ঘন্টার মতো লাগে ওই হাওর পাড়ি দিতে। আর এটা মজার একটা জার্নি, হুমায়ুন ভাই ইচ্ছে করে এই নৌকা জার্নিটা করতেন, যাওয়ার সময় একভাবে, আসার সময় একভাবে, হাওরের মাঝখান দিয়ে। সে গলুইতে তার ইয়েটা রাখছে, পিস্তলটা রাখছে। আমরা নামছি, নামার সময় হুমায়ুন ভাই তো প্রচুর ধূমপান করতেন, যদিও এটা বলা ঠিক না। গাড়িতে ওঠার আগে সে উনি ইয়ে করছেন, সবাই আমরা, সে দৌড়াই চলে আসছে। সে গাড়িতে মাইক্রোবাসে, মিনিবাসে, যেটা হুমায়ুন ভাই, সে সামনে বসতো। হুমায়ুন ভাই নর্মালি কিন্তু সামনে বসতেন, আমি বসতাম, উনি না বসলে আমি সামনে চালকের পাশে বসি। তো সে আসার পর থেকে এইটা তার জন্য, কারণ তার পিছনে দেয়া যাবে না, সে থাকতে হবে, সে নিজে বলছে এই সেই। সে উঠে গেছে মিনিবাসে, আমরা পিছনে উঠছি, মিনিবাস ছেড়ে দিছে, দৌড়ায় আসছে মাঝি, স্যার থাকেন। তখন আমরা ফিরে তাকাইছি, দৌড়াইতেছে। দৌড়ায় কেন? আমি তখন দেখি তার হাতে পিস্তল, ওই মাঝির। আমি হুমায়ুন ভাই হাত দেখেন। সে স্যার থামান, এটা দেখাইতেছে। এই শফিকুল পিস্তল ওই যে নৌকাতে রাখছিল, সেটা রাইখা সে চলে আসছে। এই রকমের অসংখ্য কাহিনী আছে, এগুলা বলে শেষ করা কৌতুক। তখন মনে হলো যেহেতু গানম্যান না, ফানম্যান, আর এই ফানম্যান দিয়ে কারো রক্ষা
প্রতিরক্ষা, কাউকে ইয়ে করা, নিরাপদ রাখা, এটা মোটেও সম্ভব না। মানে একটা আপদ, একটা বিপদ, এর জন্য আরো অনেক কিছু ঘটে, আমি মাঝখানে আরো অনেক কিছু হয়েছে তাকে নিয়ে। লাস্টে এই গানম্যান আবার শেষ করে ফেলতেছি, কোন এক কারণে তারা সাসপেন্ড করা হয়েছিল সাময়িকভাবে জয়দেবপুর থানার ওসি গিয়ে, এই নওয়াজপল্লীতেই শাস্তি স্বরূপ তার ইয়ে করা হয়েছিল। হুমায়ুন ভাই আবার ইয়ে করছেন, তার বউ বাচ্চা আছে, এটা গাধা, এর বুদ্ধি শুদ্ধি নাই, এই জন্য এদেরকেই মনে হয় বাংলাদেশ সরকার গানম্যান বানায়। মোটেই বুদ্ধি নাই যে পুলিশে আর কিছু করতে পারবে না, কোনো প্রমোশন পাবে না, এই গাধারে দিয়ে দেও যে কাউরে মারবে, এই জন্য মনে হয় এদেরকে ইয়ে, উনার এই ধরনের ধারণা হয়ে গেছিল। তো যদুপুর থানার ওসি কামরুল, উনি পরে ইয়ে এসি হয়েছিল, তো উনি শাস্তি দিয়ে উনারে আবার হুমায়ুন ভাই বললো যে কামরুল দেখেন, গরিব মানুষ, তাও তো চাকরি করে খায়, বউ বাচ্চা আছে, তার শাস্তি যেটা হওয়ার হয়ে গেছে, অসম্মানিত হয়েছে, কিন্তু তার চাকরিটা যেন ঠিক থাকে। যে স্যার আমরা দেখবো, কামরুল বললেন। পরে 3 মাস না 6 মাসের জন্য সে সাসপেন্ডেড ছিল। হঠাৎ ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সে একদিন আমারে ফোন করছে বছর খানেক পরে, স্যার আসসালামু আলাইকুম, অপরিচিত নাম্বার, আমি ধরছি, কে চিনতে পারলাম না, কয়ে স্যার আমি গানম্যান কামরুল, ইয়ে শফিকুল, শফিকুল। তার নাম শফিকুল, আপনি কোথায়, আপনার চাকরি কি আবার? জি স্যার, আবার চাকরিতে জয়েন করছি স্যার, হেনতেন এগুলা কইলো সব ইয়ে বলে আমারে কয়ে, স্যার আপনার এলাকার মানুষের সাথে এখন আমি চাকরি করছি স্যার, আছি স্যার। কার সাথে? কয় মন্ত্রী মহোদয়ের সাথে। কোন মন্ত্রী? কয় মিন্টি রোডে স্যার, তখন ওয়ার্ল্ড কাপ চলতেছিল। কয় স্যার আমি বেরোইছি স্যার, স্যার পাঠাইছেন সবার জন্য, স্যার ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের ইয়ে নিতে, টি শার্ট, ওই ইউনিফর্ম ইয়েটা, জার্সিটা কিনে নেওয়ার জন্য আমি এলিফেন্ট রোডে যাব। যখনই ব্রাজিল কইছে আমি বললাম মহসিন ভাই? কয় জি স্যার, সৈয়দ মহসিন আলী, সমাজ কল্যাণ মন্ত্রী, আমি এখন উনার সাথে আছি গানম্যান হিসাবে, লেখা আইছে। এই হচ্ছে গানম্যানের কাহিনী। এটা কৌতুক, বাড়ি বাড়িটা শেষ করা যাবে না। নিরাপত্তার কি হবে? এই জন্য তো হাস্যকর, যাদেরকে গানম্যান দেয়া হয়েছে আবার অনেকে গানম্যান সেও পাচ্ছে না, এটা অতি হাস্যকর। এই গানম্যান তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আপনি দেখেন হাদি হত্যার পরে এই যে চিলড্রেন্স পার্টির যে বাচ্চাগুলো আছে, আমি ওদের নাম নিতে চাই না, বাচ্চা পার্টি যাদেরকে দেয়া হয়েছে, এরা কিন্তু আর জনসমক্ষে আর যাচ্ছে না, বাইরে যাচ্ছে না গানম্যান পাওয়ার পরেও। ওরা মানে জীবন নিয়ে ভীত হয়ে গেছে। আর এই গানম্যান যেটা আমি বললাম, এইটা আমার হুমায়ুন ভাই, আমার ধারণা ছিল হয়তো লিখেন নাই। আমি গানম্যান নিয়ে পুরো একটা বই লিখতে পারবো, যেটুকু আপনার বললাম, আরো তো ঘটনা আছে তাকে নিয়ে। আর সে আমার সাথে যে কোনো কারণে সে খুব তার মনের কথা বলতো, খুব বোকাটা, সহজ সরল মানুষ, বোকাই বলবো যে এভাবে করা হয়, এইগুলা সে বলা উচিত না, সে বলতে পারে না। তার পুলিশ ডিপার্টমেন্টের চাকরিরত অবস্থায় আবার সাংসারিক ব্যক্তিগত অনেক কিছু আমারে বিশ্বাসও করতো, স্যার ডাকতো সবসময়। আমি মানা করতাম যে আমার চাকরি তো আপনি করেন না, আমার জন্য না। কয় না স্যার, আপনি আরো বড় স্যার আমার। স্যার সারা সে কথা বলতো না, কিন্তু সহজ সরল মানুষ। এই ধরনের মানুষকে, এই ধরনের মানুষ একজন মানুষের নিরাপত্তাকে কিভাবে দেবে? সে ছিল, বললাম না, একটা বাড়তি ঝামেলা, বার্ডেন হিসাবে হুমায়ুন আহমেদের কাছে। কিছু করার ছিল না। আমরা ময়মনসিংহ গেছি, 18 বাড়ির দিকে শুটিং করা, ময়মনসিংহে যাওয়া, ওইখানে এইখানে কক্সবাজার, সেন্ট মার্টিন, সে সাথে আছে। আর প্রত্যেকটা জার্নিতে, প্রত্যেকটা ইয়েতে এই ধরনের কোনো না কোনো একটা হচ্ছে। ওই বাচ্চা পার্টিদেরকে দেয়া হয়েছে, ওরা যদি ভেবে থাকে, মনে করে থাকে জীবন উদ্ধার করে ফেলছে প্রফেসর ইউনূস, এটা মোটেও না। যদি হয়ে থাকতো, আমরা প্রমাণ তো দেখছি। এই হাদি হত্যার পরে এই হাসনাত বলেন, সার্জিস বলেন, কি নাহিদ, এরা তো আর বেরোয় না, এরা পাবলিকলি কোনো জায়গায় যাচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে এই গানম্যান পেয়েও। গানম্যান জীবন রক্ষা করতে পারবে। আর এই বাংলাদেশের গানম্যান, এটলিস্ট আমি যেটা আমি দেখলাম, খুবই হাস্যকর ব্যাপার। গানম্যান জিনিসটাই হাস্যকর। এদের দেখা দেখি হিরো আলমও গানম্যান চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি, আমি মনে করি
তার চাওয়াটা যৌতিকতা আছে, এদের থেকে তার লাইফ সিকিউরিটি আরো দরকার। আর এইটা এই পর্যায়ে চলে গেছে। আমি আবার ফান পোস্ট করে হ্যাঁ আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি, হিরো আলমের গানম্যান দরকার নিরাপত্তার জন্য। আবার বাঁধন আপা, উনি প্রথম টেলিভিশন নাটকের আমার নায়িকা, এটা কি যেন ছিল, গৃহবিলাস না হুমায়ুন আহমেদেরই, লাক্স ফটো সুন্দরী হওয়ার পরে উনি নিজেও চেয়েছেন, উনি তো লালবদর, উনাকে দেয়া হয়নি। উনি কিন্তু খুবই মনক্ষুণ্ণ, মানে আপসেট হয়েছেন যে এটা বৈষম্য, ওদেরকে দেয়া হলো আমাদেরকে দেয়া হলো না। হিরো আলমের সাথে উনিও দাবি করেছিলেন আমারও নিরাপত্তার জন্য গানম্যান দরকার, কিন্তু উনাকে দেয়া হয় নাই। কিন্তু আমি উনাকে গানম্যান দেয়া হোক সমর্থন করি নাই, ফান করে হিরো আলমের কথা বলেছি। অবশ্যই হিরো আলম একজন সেলিব্রিটি মানুষ, লক্ষ লক্ষ তার ফলোয়ার, হিরো আলমের গানম্যান দরকার। আর হিরো আলমের সাথে কি কারণে আমি বলেছি সমর্থন করেছি বাড়ি ভাই, ওই যে শফিকুল গানম্যানের যেই কার্যক্রমের কথা বললাম হুমায়ুন আহমেদের সাথে, হিরো আলমের সাথে একটা গানম্যান থাকলে সে ওই যে টিকটক ভিডিও গানম্যান দিয়ে করতো, গানে ইউজ করতো, এই করতো সেই করতো, এগুলো আমরা মজা পাইতাম, মজার খোরাক পেতাম। ইয়া কিন্তু সুযোগ পেয়েছেন কিনা জানি না, হুমায়ুন আহমেদ সেই চরিত্র নিয়ে উনি কোন নাটকে, সিনেমায়, উপন্যাসে এটা কোন একটা চরিত্র করতে পারতেন, সে সময় করতে পারছেন, কিন্তু আপনি লিখতে পারেন এই কারণে হুমায়ুন আহমেদের সঙ্গীরা এমন কিন্তু অনেক মজার মজার বই লিখেছেন, কিন্তু গানম্যান একটা ভালো ভালো একটা টপিক হতে পারে সেটা। স্বাধীন খসরু, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি গানম্যান পাওয়া মানুষটার নাম হচ্ছে তারেক রহমান। তাকে সমস্ত বাহিনী তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, এবং তার মা মারা গেছেন, সারা দেশে একটা শোক প্রবল চলছে। এবং সেই সময় আমরা দেখলাম তার মায়ের কবরে সন্তান যখন ফুলের তোড়া দেবেন, আর্মি যে ভূমিকাটা নিল সেখানে, ঠিক প্রাইম মিনিস্টার ফুলের তোড়া যেমন আর্মি নিয়ে যায়, তারেক রহমানটাও নিয়ে গেল সেটা। তারেক রহমান এই পরিস্থিতি গুলাকে, এবং এর মাঝে গতকালকে আবার দেখলাম তারেক রহমানের কারণে, খালেদা কারণে ব্যাকফুটে চলে যাওয়া জামাত ইসলাম আবার তারেক রহমানের হাত ধরে উঠার চেষ্টা করতেছে, তারা বৈঠক করেছে। কিভাবে দেখেন বিষয়গুলোকে? এই বিষয়গুলোকে আমি বেগম খালেদা জিয়ার কথা বলবো। উনারা যদিও বলে তৃতীয়বারের প্রধানমন্ত্রী, আমি তৃতীয়বার বলি না, 2বারের প্রধানমন্ত্রী। বাকিটা ছিল একটা প্রহসন, এটা কোনো ওই টাইমটা 1 বছর না 1 বছর 2-3 মাস, এইটা আমি বলবো না ওই সময় নিয়ে। 2বারের উনাকে হ্যাঁ প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় মর্যাদা উনি পেতে পারেন, দেয়া যেতে পারে। উনি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ না, এইটা অতি বাড়াবাড়ি, ওই যে অতিভক্তি চোরের লক্ষণ। এইটা প্রফেসর ইউনূস ইচ্ছে করে অন্যদেরকে অসম্মান করার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি করেছে। এইটা অতি ভক্তি, অতি বাড়াবাড়ি, এইটা আমি বলবো মানে আইন বহির্ভূত। আমি বলবো যেখানে মতিয়া চৌধুরীর মতো একজন মুক্তিযোদ্ধা, একজন মন্ত্রী, উনি বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদাও পায়নি, কবরের মাটি পায়নি। এইখানে আমি রাজনৈতিকভাবে মতিয়া চৌধুরীকে, যদিও একটা দলের প্রধান উনি ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু মন্ত্রী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আরো বেশি প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ। উনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি, কবরের স্থান দেয়া হয়নি, পরে স্বামীর কবরে উনাকে শোয়াতে হয়েছে। এই জায়গায় স্বাধীন খসরু, আমি একবার আগরতলায় মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজতে গিয়েছিলাম। আগরতলা মানুষগুলা মতিয়া চৌধুরীর নাম জানে এই কারণে ওই সময় আগরতলায় বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তিনি পথসভায় বক্তব্য দিতেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলতেন, সবার সাহায্য চাইতেন। মানুষগুলা আগরতলা এত ছিল, ওই সময় ত্রিপুরায় 14 লক্ষ 11 লক্ষ মানুষ ছিল, 14 লক্ষ শরণার্থী গিয়েছিল ত্রিপুরায়। এমন কোনো বাড়ি নাই, 1-2 ছিল না। সেই মতিয়া চৌধুরী সেই মানুষগুলাকে শ্রদ্ধা দেয়, তার অনেক ভূমিকা ওনার টাইটেল ছিল অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। আমরা ছোট থেকে এটা শুনেই বড় হয়েছি।
তারপরে শ্রদ্ধার কথা বলতেছেন, রাষ্ট্রীয় মর্যাদা, অমর্যাদা কিভাবে করা যায়, অশ্রদ্ধা কিভাবে করা যায়। একজন মৃত ব্যক্তি কবর পাচ্ছে না, কবরের জায়গা পাচ্ছে না, সাধারণ কোনো ব্যক্তি না। তো এগুলা তো প্রতিহিংসা, এটা ঘৃণিত একটা কর্ম প্রফেসর ইউনূসের, যে মানুষ নিয়ে, জীবন নিয়ে, মৃত্যু নিয়ে একজন এই ধরনের সম্মান দিয়েছেন, উনি দিয়েছেন, সেটা এটা কেউ দ্বিমত করবে না। মতিয়া চৌধুরীকে যে অসম্মান করেছেন উনি, এর খেসারত কিন্তু তিনি দেবেন। যে জানা যায় যাবেন না, প্রফেসর ইউনূস যাইয়েন না, সম্মান